জ্ঞান এটাই মানুষের অস্তিত্বের মূল শক্তি, আর এই জ্ঞানের দরজা খুলে দেয় অধ্যয়ন। অজ্ঞতা মানুষকে মূর্খ করে, আর এই অধ্যয়ন করে দূরদর্শী, বিচক্ষণ এবং অমর চিন্তার অধিকারী। ইতিহাসে এমন বহু মনীষী এসেছিলেন যারা এই কলমকে তরবারির থেকেও বেশি শক্তিশালী করে তুলেছিলেন, আর তাদের মধ্যে অগ্রগণ্য একজন ব্যক্তি হলেন ফ্রান্সিস বেকন, দ্য ফাদার অফ ইংলিশ এসেজ। দীপ্ত কণ্ঠে তিনি ঘোষণা করেছিলেন, স্টাডি ইজ নট মিয়ার রিডিং, ইট ইজ দ্য শার্পেনিং অফ হিউম্যান ইন্টেলেক্ট। আজ আমরা প্রবেশ করতে চলেছি সেই অগ্নিময় জগতে যেখানে প্রতিটা বাক্য আমাদের বিবেককে জাগ্রত করে তোলে, আর প্রতিটা শব্দ বলে দেয় স্টাডি ইজ পাওয়ার অ্যান্ড দ্য ইগনোরেন্স ইজ ডিফিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের তৃতীয় গল্প ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজ নিয়ে। তো আজকে এই ভিডিওর মধ্যে অফ স্টাডিজ গল্পের A to Z সম্পূর্ণ বাংলা অনুবাদ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি মানওয়ার স্যার, আর তোমরা দেখছো এমইটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে আমাদের চ্যানেলের প্রতিটি এডুকেশনাল ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিওর শুরুতেই আমরা দুটো বিষয় জেনে নেব। কোন দুটো বিষয়? যে এই অফ স্টাডিজ জিনিসটা কি এবং কত সালে অফ স্টাডিজ এটা পাবলিশ করা হয়। তো আমরা দেখেছি 1597 অর্থাৎ 1597। এই 1597 সালে ফ্রান্সিস বেকন তিনি কি করেছিলেন না, তিনি একটা প্রবন্ধের সিরিজ তৈরি করেছিলেন বা একটা এসের সিরিজ তৈরি করেছিলেন, যেখানে কি করা হয়েছিল না 10টা এসেকে বা 10টা প্রবন্ধকে স্থান দেওয়া হয়েছিল। এই 10টা প্রবন্ধের মধ্যে সবার প্রথম যে প্রবন্ধ ছিল তার নাম হচ্ছে অফ স্টাডিজ। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি অফ স্টাডিজ কোনো গল্প নয়, অফ স্টাডিজ কোনো কবিতাও নয়, এটা হচ্ছে একটা প্রবন্ধ। কে লিখেছেন? ফ্রান্সিস বেকন। কত সালে না 1597 অর্থাৎ 1597 সাল। এবং সেই লেখার পরে এরপরে আমরা কি দেখি যে 1612 মানে যখন 1612 সাল তখন তিনি অফ স্টাডিজ নামের এই প্রবন্ধকে এর মধ্যে আরও কিছু কারেকশান করেন, মানে তার পূর্বে কিছু তথ্য সেগুলোকে মুছে দিয়ে নতুন কিছু ডাটা এর মধ্যে এন্ট্রি করে এটাকে নতুন রূপে সাজিয়ে দেন। তো ফ্রান্সিস বেকনের এই মূল্যবান বাণী বা তার এই সুন্দর প্রবন্ধকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের টেক্সটে জায়গা করে দিয়েছেন। তো চলো এবার আমরা আলোচ্য টেক্সট বা আলোচ্য প্রবন্ধের লাইন বাই লাইন বাংলা অর্থগুলো জেনে নেই। স্টাডি সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। তো গল্পটা শুরু হচ্ছে কি দিয়ে? বলছে স্টাডিজ। হোয়াট ইজ দ্য মিনিং অফ স্টাডি? স্টাডি মানে হচ্ছে পড়াশোনা। তারপর কি বলা হচ্ছে? সার্ভ। সার্ভ মানে হচ্ছে প্রোভাইড করা অর্থাৎ প্রদান করা। তো পড়াশোনা প্রদান করে অর্থাৎ আমাদের এই যে শিক্ষা বা আমাদের জ্ঞান আমরা এই বই থেকে যে পড়াশোনা করি এটা প্রদান করে বা আমাদেরকে দেয়। কি দেয়? এখানে যাদের নাম বলা হচ্ছে সেগুলো কি কি? বলছে ফর ডিলাইট। ডিলাইট মানে হচ্ছে আনন্দ, মানে পড়াশোনা আমাদেরকে আনন্দ দেয়। আর কি দেয়? বলছে ফর অর্নামেন্ট মানে আমাদের সৌন্দর্য দেয়। আর কি দেয়? বলছে অ্যান্ড ফর অ্যাবিলিটি আমাদের দক্ষতা বা যোগ্যতা প্রদান করে। তো প্রথম লাইনে ফ্রান্সিস বেকন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই সমাজের বহু মানুষ তোমাকে প্রশ্ন করেছিল না যে কীভাবে এত পড়াশোনা করে। তো ফ্রান্সিস বেকন তার অফ স্টাডির মধ্যে প্রথম লাইনেই বলে দিচ্ছে পড়াশোনা আমাদেরকে একটা নয় 3টা জিনিস দেয়। কোন সেই 3টা জিনিস? ফার্স্ট অফ অল বলছে ডিলাইট দেয় অর্থাৎ পড়াশোনা আমাদেরকে আনন্দ দেয়। আর কি দেয়? অর্নামেন্ট মানে আমাদের সৌন্দর্য প্রদান করে। তো পড়াশোনা শুধুমাত্র আমাদেরকে আনন্দ দেয় না, এটা আমাদেরকে সৌন্দর্য প্রদান করে। আর কি দেয়? বলছে অ্যান্ড ফর অ্যাবিলিটি আমাদের যোগ্যতা দেয়, আমাদেরকে দক্ষতা দেয়। তো ওই যে যারা প্রশ্ন করেছিল তোমাকে যে পড়াশোনা করে তুই কি পাস বা তুই কি পাবি, আজকে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পালা। ফ্রান্সিস বেকন তোমাকে বলে দিচ্ছে পড়াশোনা আমাদেরকে 3টা জিনিস দেয়। কোন সেই 3টা জিনিস? প্রথমেই বলছে আমাদেরকে ডিলাইট দেয়, আনন্দ দেয়। আর কি দেয়? বলছে অর্নামেন্ট মানে অলংকার, মানে যখন তুমি কথা বলবে তোমার কথার মধ্যে একটা অর্নামেন্ট, একটা অলংকার, যে অলংকারটা কি করবে? তোমার ভাষার সৌন্দর্য, তোমার মনের মাধুর্য সবকিছুকে একসঙ্গে প্রকাশ করবে। কোনটা? এই অর্নামেন্ট, যেটা কার থেকে পেলে? ওই পড়াশোনার থেকে। আর বলছে এখানেই শেষ নয়, এর সঙ্গে তুমি যেটা পাবে সেটা হচ্ছে অ্যান্ড ফর অ্যাবিলিটি তুমি দক্ষতা পাবে, তুমি যোগ্যতা পাবে। তোমার কি চোখ যায় না ওই স্কুলের হেড স্যারের চেয়ারে বসে থাকা ওই ব্যক্তিটার দিকে?
তোমার কি চোখ যায় না আদালতের জজ কোর্টে বসে থাকা ওই উকিলটার দিকে? তোমার কি একবারের জন্য চোখ যায়নি বিডিও অফিসারটার দিকে, ওই এসডিও অফিসারটার দিকে? ওরা অন্য কোনো কারণে চাকরিটা পায়নি, ওরা চাকরিটা পেয়েছিল শুধুমাত্র ওদের অ্যাবিলিটি, ওদের যোগ্যতার কারণে। আর এই যোগ্যতাটা এসেছিল কিসের থেকে? শুধুমাত্র স্টাডি, অর্থাৎ পড়াশোনা থেকে। তো প্রথম লাইনেই আমরা ভালো মতো বুঝতে পারলাম পড়াশোনা যদি আমরা করি এটা কোনোদিন ব্যর্থ হবে না। এই পড়াশোনা থেকে আমরা একটা নয়, আমরা একাধিক আমরা এখান থেকে সুফল আমরা পেতে পারবো। তো ফ্রান্সিস বেকন আমাদেরকে প্রথম লাইনেই বলে দিচ্ছে, স্টাডিজ সার্ভ ফর ডিলাইট অ্যান্ড ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। পড়াশোনা আমাদেরকে যেমন আনন্দ দেয়, আমাদেরকে যেমন অলংকার দেয়, আমাদেরকে যেমন সৌন্দর্য দেয়, সেই সঙ্গে আমাদেরকে দক্ষতা বা আমাদেরকে যোগ্যতা প্রদান করে থাকি। তো চলো এর পরে কি বলছে দেখি। বলছে কি দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস। বলছে দেয়ার চিফ ইউজ, চিফ মানে কি? চিফ মানে হচ্ছে মুখ্য, মানে এই পড়াশোনার মুখ্য যে ব্যবহার, মানে পড়াশোনার সব থেকে বেশি যে ব্যবহার কোথায় হয়? পড়াশোনার ব্যবহার আমরা কি জানি? পড়াশোনা চাকরির জন্য না, পড়াশোনার সঠিক ব্যবহারটাকে শিখিয়ে দিচ্ছেন কি বলে? বলছে দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট, এটা আনন্দের কাজে লাগে। মানে এই যে পড়াশোনা এটা সব থেকে বেশি ব্যবহৃত হয় আমাদের আনন্দ পাওয়ার জন্য। তো কখন এই আনন্দ পাওয়ার জন্য? বলছে ইজ ইন প্রাইভেটনেস, যখন তুমি একাকিত্বে থাকবে। আর কি বলছে? বলছে অ্যান্ড রিটায়ারিং, আর যখন অবসর গ্রহণ করবে। বলছে যখন তুমি অবসর গ্রহণ করবে আর একাকিত্বে সময় কাটাবে, তুমি সেই দিন বুঝবে এই পড়াশোনা তোমাকে কতটা আনন্দ দেয়, সেই দিন তুমি বুঝবে তোমার জীবনের পড়াশোনা তোমার সার্থকতা। তো যেদিন তোমার বয়স হবে 60 বছর, তোমার সন্তানেরা তোমাকে ফেলে দিয়ে চলে যাবে অন্যত্রে, তুমি পড়ে থাকবে ঘরের কোণে একা, সেই দিন বুঝতে পারবে এই পড়াশোনা তোমার জীবনে কি কাজে আসে। সেদিন তুমি কিচ্ছু না করতে পারলেও একটা খবরের কাগজ নিয়ে, একটা গল্পের বই নিয়ে চোখের সামনে দিয়ে পড়ে অন্তত তোমার অবসর জীবনের সেই সময়টুকু কাটাতে পারবে। তাই ফ্রান্সিস বেকন চোখে আঙুল দিয়ে বলে দিচ্ছে পড়াশোনা কোনোদিন ব্যর্থ হয় না। এই পড়াশোনার একটা সব থেকে বড় যে সুফল, এই পড়াশোনার সব থেকে একটা ভালো দিক, সেটা হচ্ছে এটা আমাদেরকে আনন্দ দেয়। শুধুমাত্র যখন আমাদের কাছে লোকজন থাকে, যখন আমরা বন্ধুদের মধ্যে থাকি, শুধু তখনের জন্য নয়। এই পড়াশোনা আমাদেরকে যখন আমরা একাকিত্বে থাকি তখন আমাদেরকে আনন্দ দিয়ে থাকে। সুতরাং আমাদের জীবনের প্রকৃত বন্ধু বলে যদি কিছু থাকতে পারে সেটা হচ্ছে এই পড়াশোনা, সেটা হচ্ছে আমাদের এই বই, সেটা হচ্ছে আমাদের এই নলেজ বা জ্ঞান। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রথম লাইনেই ফ্রান্সিস বেকন বলে দিচ্ছেন পৃথিবীতে যদি কাউকে আপন করে নিতে হয় তাহলে অন্তত এই পড়াশোনাকে নিও। কারণ এই পড়াশোনা তোমার অবসর জীবনে, তোমার একাকিত্ব জীবনে, তোমার লোনলি জীবনে এটাই তোমার সাথ দেবে। তো চলো এর পরে কি বলছে। বলছে ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স। বলছে অর্নামেন্ট মানে আগেই বলেছি অলংকার, আর ডিসকোর্স মানে হচ্ছে কথাবার্তা। তো ফ্রান্সিস বেকন বলছে শুধুমাত্র তোমার ওই যে প্রাইভেটনেস মানে তোমার অবসর জীবন বা একাকিত্ব ওখানে সাথ দেবে না। বলছে তোমার কি করবে? বলছে ফর অর্নামেন্ট, তোমাকে অলংকার স্বরূপ কাজ করবে কখন? বলছে ইজ ইন ডিসকোর্স, যখন তুমি কথা বলবে, মানে তোমার কথাবার্তার মধ্যেই অলংকার স্বরূপ কাজ করবে। মানে একজন মূর্খ লোকের কথা আর একজন জ্ঞানী লোকের কথা, দুটো কথার মধ্যে পার্থক্য আছে, তাই না? কে করে দিয়েছে এই পার্থক্য? এই পার্থক্য করে দিয়েছে একটা মাত্র জিনিস, সেটা হচ্ছে আমাদের স্টাডি, সেটা হচ্ছে এই পড়াশোনা। তাই ফ্রান্সিস বেকন বলছেন পড়াশোনা শুধুমাত্র আমাদের প্রাইভেটনেস, শুধুমাত্র আমাদের অবসর জীবন, শুধুমাত্র আমাদের একাকিত্বে কাজ করে না, এটা সেই সঙ্গে আমাদের ভাষার মাধুর্যকে, আমাদের কথাবার্তা এগুলোকেও সুন্দর করে তোলে, আমাদের মনটাকেও সুন্দর করে, আমাদের চেহারাটাকেও সুন্দর করে অন্যের সামনে প্রকাশ করার সুযোগ দেয়। তো এরপরে কি বলছে? বলছে অ্যান্ড ফর অ্যাবিলিটি, এবং আমাদের দক্ষতা প্রদান করে, আমাদের যোগ্যতা প্রদান করে। কিসের মধ্যে যোগ্যতা প্রদান করে বা কিসের মধ্যে এই দক্ষতা প্রদান করে? তো বলছে পরে কি ইজ ইন দ্য জাজমেন্ট, মানে এটা আমাদেরকে বিচার করার দক্ষতা দেয়। তো পড়াশোনা যদি তুমি করো একদিন তুমি বিচার করতে পারবে। মূর্খ লোকের বিচার কোনোদিন সঠিক বিচার হতে পারে না। তাই ন্যায্য বিচার পেতে গেলে আমাদের অবশ্যই পড়াশোনা করতে হয়, আমাদের অবশ্যই জ্ঞান অর্জন করতে হয়। আজ সারা ভারতবর্ষের বুকে তাকালে আমরা দেখতে পাই আরজি করের ঘটনার এতদিন হওয়ার পরেও এখনো পর্যন্ত তার সুবিচার মেলে না। অসহায় সেই মা যে 10 মাস 10 দিন তার ছেলেকে গর্ভধারণ করেছিল, সেই মাও আজ ভাত পায় না। আমরা দেখে আসছি একই পরিবারের 2 সন্তান, 2 ভাই, ছোট ভাই সমস্ত জমি পায়, বড় ভাই কোনো জমি পায় না। তো এই যে অন্যায়, এই যে অনাচার, এই যে অবিচার, এই অত্যাচার সবকিছু একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে ন্যায় বিচার। তো ফ্রান্সিস বেকন এখানে বলছেন তুমি যদি এই পড়াশোনা করো বা এই পড়াশোনাকে তুমি যদি আঁকড়ে ধরো তাহলে এই পড়াশোনা তোমাকে একটা অ্যাবিলিটি দেবে, তোমাকে একটা দক্ষতা বা যোগ্যতা দেবে। কিসের যোগ্যতা? বলছে ইজ ইন জাজমেন্ট, তোমাকে বিচার করার যোগ্যতা দেবে। মানে তুমি ওই ভারতবর্ষের সেই অসহায় মায়ের তুমি একটা সুন্দর সুবিচার দিতে পারবে, তুমিও আরজি করের কাণ্ডের তুমিও একদিন প্রতিবাদ করতে পারবে, তুমিও একদিন তোমার এই সুজলা সুফলা এই সুন্দর রাজ্যটাকে, এই সুন্দর স্টেটটাকে তুমিও আবার নতুন করে নতুন রূপে সাজিয়ে দিতে পারবে। তো ফ্রান্সিস বেকন তাই কি বলছেন তারপরে? বলছে অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস,
শুধু এখানেই শেষ নয়, তুমি শুধুমাত্র বিচার বিবেচনা করতে পারবে না, বলছে ডিসপোজিশন অফ বিজনেস তুমি পরিচালনাও করতে পারবে। মানে এই সমাজকে, এই কমিউনিটিকে, এই গোটা মানুষকে, এই সম্পূর্ণ ভারতকেও একদিন তুমি চাইলে পরিচালনা করতে পারবে। আর এই পরিচালনা করতে গেলেই সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো তোমার জ্ঞান, সেটা হলো তোমার পড়াশোনা। তুমি মূর্খ হয়ে যদি তুমি ওই সিংহাসনে বসো, তুমি মূর্খ হয়ে যদি তুমি প্রধানমন্ত্রী হও, তুমি যদি মুখ্যমন্ত্রী হয়ে থাকো, কোনোদিন এই ভারতবর্ষকে, কোনোদিন এই পশ্চিমবঙ্গকে সুন্দর করে পরিচালনা করার ক্ষমতা তোমার থাকতে পারে না। তাই ফ্রান্সিস বেকন বলছে এই যে ক্ষমতা, এই দক্ষতা একমাত্র দায়ী হচ্ছে পড়াশোনা। আর যারা পড়াশোনা করেনি, যে ওই ক্ষমতায় বসেছে, তার থেকে অনাচার, তার থেকে দুর্বিচার এগুলো তো হবেই। তার থেকে ভালো কিছু আশা তো আমরা করতে পারি না, কারণ যে জিনিসটা বা যে শিক্ষাটা তাকে সুবিচার করতে শেখাতো, সেই জিনিসটা বা সেই শিক্ষাই তো তার পেটে নেই। তো এখানে ফ্রান্সিস বেকন প্রথম লাইনের মধ্যে সেই সমস্ত মানুষদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পড়াশোনা শুধুমাত্র আমাদের জ্ঞান অর্জনের জন্য নয়, এই পড়াশোনা আমাদেরকে সমাজে বড় হওয়ার জন্য, এই সমাজকে পরিচালিত করার জন্য, আমাদেরকে সুন্দর মানুষের মতো মানুষ হওয়ার জন্য। তো এর পরের লাইনে কি বলছে? বলছে ফর এক্সপার্ট ম্যান, মানে যোগ্য মানুষেরা। যোগ্য মানুষেরা কি করে? বলছে ক্যান এক্সিকিউট, বলছে তারা এক্সিকিউট করে, তারা সমাধান করতে পারে। আর কি পারে? বলছে অ্যান্ড পারহ্যাপস জাজ, এবং সম্ভবত জাজ করতে পারে, মানে তারা বিচার করতে পারে। কিসের বিচার? বলছে অফ পার্টিকুলার্স, মানে সমস্ত জিনিসগুলোকে ওয়ান বাই ওয়ান, একটা একটা করে। তো এখানে কি বলা হচ্ছে? যারা যোগ্য মানুষ আছে না, ওরা সমাধান করতে জানে। আর কি জানে? আর তারা প্রতিটা জিনিসকে আলাদা আলাদাভাবে হয়তো তারা বিচার করতে জানে। তারপরে কি বলছেন? বলছে কি বাট দ্য জেনারেল কাউন্সিলস, কিন্তু বড় পরামর্শগুলো, জেনারেল কাউন্সিলস মানে কি বড় পরামর্শ। তো বলছে কি কিন্তু বড় পরামর্শগুলো, আর কি বলছে? বলছে অ্যান্ড দ্য প্লট অ্যান্ড মার্সেলিং অফ অ্যাফেয়ার্স, এবং কাজের সংগঠন শেখা। বলছে বড় যে পরামর্শ সেগুলো, আর ওই যে কাজের সংগঠন শেখা, মানে একটা কাজকে কেমনভাবে তৈরি করতে হয় সেই যে জ্ঞান বা সেই শিক্ষাটা, এটা কোত্থেকে আসে? বলছে কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্ন, বলছে এই যে জিনিসগুলো, এগুলো আসে হচ্ছে দ্যাট আর লার্ন, যারা জ্ঞানী মানুষ তাদের থেকে। তো এখানে ফ্রান্সিস বেকন বলছেন যে যারা জ্ঞানী মানুষ আছে না, ওরা কি সমাধান করতে পারে। আর কি বলছে? আর সম্ভবত তারা একটা একটা করে বিচার করতে পারে। কিন্তু যেগুলো বড় পরামর্শ আর যেগুলো কাজের সংগঠন, মানে কেমন করে করতে হবে এই বড় কাজগুলো, এগুলো জানতে গেলে অবশ্যই তোমাকে যিনি লার্ন পারসন আছেন বা যিনি জ্ঞানী ব্যক্তি আছেন তার কাছে যেতে হবে। তো লাইনটাকে যদি আমরা আরো ক্লিয়ার করে ব্যাখ্যা করি, এখানে আমাদের ফ্রান্সিস বেকন বলে দিচ্ছেন যে তোমরা যাদেরকে সমাজের মাথা মনে করো, যাদেরকে তোমরা জ্ঞানী মানুষ মনে করো, তোমরা যাদেরকে যোগ্য মানুষ মনে করো না, আসলে এরা সত্যিকারের যোগ্য নয়। কারণ হয়তো এরা সমাধান করতে পারে বা হয়তো এক এক করে কিছু কিছু বিচার তারা করতে পারে, কিন্তু যখন বড় কোনো পরামর্শের কথা আসে বা এমন কোনো বড় কাজের কথা আসে যেটা খুবই সহজ নয়, ওই পরামর্শের জন্য বা ওই কাজের জন্য, তখন তোমার ওই যোগ্য ব্যক্তিটা উনি আর কিছুই করতে পারবে না। তখন তোমাকে অবশ্যই ছুটতে হবে একজন জ্ঞানী মানুষের কাছে, যিনি ওই বিষয়ে দক্ষ। তাই ফ্রান্সিস বেকন বলছেন যোগ্য মানুষ আর শিক্ষিত মানুষ এরা সম্পূর্ণ আলাদা। তাই তিনি বলছেন যে যোগ্য মানুষরা হয়তো কিছু কাজ করতে পারে, তারা হয়তো বিচার করতে পারে, কিন্তু যারা শিক্ষিত মানুষ তারা বড় পরামর্শ দিতে পারে। শুধু এখানেই শেষ নয়, সেই সঙ্গে সমস্ত বড় বড় কাজের সংগঠনগুলো, মানে কেমন করে করতে হবে সেই কাজটা, এটা অবশ্যই তারা করতে পারবে। তো এর পরের লাইনে কি বলছেন? যে টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ, বলছে টু স্পেন্ড মানে কাটানো। কি কাটানো? বলছে টু মাচ টাইম মানে অনেক বেশি সময়, ইন স্টাডিজ মানে পড়াশোনার মধ্যে, এটা কি? বলছে ইজ স্লথ মানে এটা অলস্য বা কুড়েমি। বলছে ওই বই নিয়ে তুমি ঘন্টার পর ঘন্টা ঘরে বসে থাকবে, এটা কিন্তু ঠিক না, এটা হচ্ছে কুড়েমির একটা লক্ষণ। তাই বই তুমি পড়বে বা শিক্ষা তুমি গ্রহণ করবে ঠিকই, কিন্তু একটা লিমিটেশন আছে, একটা বাউন্ডারি আছে। তুমি সারাক্ষণ বা 24 ঘন্টা বইয়ের মধ্যে বুঁদ হয়ে বসে থাকতে পারবে না। তাই ফ্রান্সিস বেকন কি বলছেন? যে এই বইয়ের মধ্যে অতিরিক্ত সময় বসে থাকা বা অতিরিক্ত সময় বইকে পড়া বা বইকে নিয়ে সময় কাটানো, এটা হচ্ছে একটা অলস্য বা কুড়েমি স্বভাব। আর তারপরে তিনি কি বলছে? টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেকশন, বলছে টু ইউজ দেম মানে এর ব্যবহার করা, অর্থাৎ এই শিক্ষা বা এই পড়াশোনা এর ব্যবহার করা। কোথায় ব্যবহার করা? বলছে ফর অর্নামেন্ট মানে অলংকার স্বরূপ। এটা কি? বলছে কি যে অ্যাফেকশন, এটা হচ্ছে একটা ভণ্ডামি। বলছে আর এই যে তুমি পড়াশোনা করলে বা তুমি জ্ঞান অর্জন করলে, আর এই জ্ঞান অর্জন করার পরে এইগুলোকে অর্নামেন্ট হিসাবে বা অলংকার হিসেবে তুমি যদি তোমার কথার মধ্যে বেশি বেশি ব্যবহার করো, এটা অবশ্যই ভণ্ডামি। এটা একটু সহজ উদাহরণ দিলে বুঝতে পারবে। যারা হালকা হালকা ইংরেজি শেখে কি করে, তারা কথার মধ্যে ধরো কার সঙ্গে কথা বলছে সে বোঝে না,
বাড়িতে তার পিতার সঙ্গে কথা বলছে, বা কখনো তার মায়ের সঙ্গে বা তার বড় দাদার সঙ্গে কথা বলতে গিয়ে সে বাংলার সঙ্গে সঙ্গে ইংরেজি কথাও দুই একটা বলছে, কিন্তু দুই একটা বললে ঠিক আছে, বাট যখন ইংরেজি বলার মাত্রাটা বেশি বেড়ে যাবে অবশ্যই এটা ভণ্ডামি ছাড়া আর কিছু হতে পারে না। তাই ফ্রান্সিস বেকন এখানে তাদেরকে সাবধান করে দিয়ে বলছে কি, যে এই যার পড়াশোনাকে নিয়ে বা এই যে লেখাপড়া বা জ্ঞানকে নিয়ে যারা শিক্ষার মধ্যে বা যারা কথাবার্তার মধ্যে অলংকার স্বরূপ ব্যবহার করে, এটা একটা লিমিটেশনের মধ্যে রাখলে বা বাউন্ডারির মধ্যে রাখলে তো ভালো, কিন্তু যদি কেউ অতিরিক্ত পরিমাণ ব্যবহার করে ফেলে অবশ্যই এটা ভণ্ডামি, অবশ্যই এটা অ্যাফেক্টেশন। তো এর পরের লাইনে কি বলছেন, বলছে টু মেক জাজমেন্ট করা, অর্থাৎ বিচার করা। কি বিচার করা, বলছে হোলি মানে সম্পূর্ণভাবে বাই দেয়ার রুলস, মানে এই পড়াশোনাকে নিয়ে বা এই শিক্ষাকে নিয়ে যদি কেউ সম্পূর্ণ রুলসগুলোকে বা এই শিক্ষার সমস্ত রুলসগুলোকে কাজে লাগিয়ে কেউ বিচার করে, এটা কি হবে, বলছে ইজ আ হিউমার অফ এ স্কলার, এটা একটা হিউমার অফ এ স্কলার হবে, মানে একটা বই পোকা ধরনের ব্যক্তির স্বভাব হয়ে দাঁড়াবে। মানে বলছে যে যদি কেউ বিচারের জন্য তোমার কাছে আসে আর তুমি শুধুমাত্র তোমার বই থেকে পড়া বা ওই বইয়ের অর্জন করা জ্ঞান নিয়ে বা তোমার পড়াশোনার যে জ্ঞান অর্জন করেছো এই নিয়ে যদি তুমি বিচার করো, তুমি যে বই নিয়ে সবসময় বসে থাকো, তোমার এই স্বভাবটাই প্রকাশ পাবে, কোনোদিন সঠিক বিচার প্রকাশ পাবে না। তাই এখানে ফ্রান্সিস বেকন বলছেন যে শুধুমাত্র পড়াশোনা দিয়ে বা শুধুমাত্র বইয়ের থেকে অর্জিত জ্ঞান নিয়ে বিচার করা যায় না। এই বিচারের সঙ্গে কি করতে হবে, তোমাকে বিচারের সময় নিজের অর্জিত জ্ঞান এই বই থেকে পাওয়া বা পড়াশোনা করে তুমি যে জ্ঞান পেলে সেই জ্ঞানের সাথে নিজের এক্সপিরিয়েন্স বা নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারপর তোমাকে বিচার করতে হবে। তো এর পরের লাইনে কি বলছেন, যে দে পারফেক্ট নেচার, পারফেক্ট মানে কি, উন্নত করা। তো এখানে বলছে দে পারফেক্ট, দে মানে কি, দে মানে সেই পড়াশোনার কথাই বলা হচ্ছে। তো বলছে দে পারফেক্ট নেচার, মানে নেচার মানে হচ্ছে স্বভাব। তো এই পড়াশোনাগুলো কি করে, বলছে পারফেক্ট করে, কাকে উন্নত করে, বলছে নেচার মানে স্বভাবকে, অর্থাৎ এই পড়াশোনা বা এই জ্ঞান আমাদের স্বভাবকে উন্নত করে। আর কি করে, বলছে আন্ডার পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, বলছে আন্ডার পারফেক্টেড, আর এই উন্নতিকরণটা বা এই উন্নতি হওয়ার এই যে প্রক্রিয়াটা এটা কি হয়, বলছে বাই এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতার থেকে আসে। তো এখানে ফ্রান্সিস বেকন বলছেন যে এই পড়াশোনা বা এই জ্ঞান আমাদেরকে কি করে, আমাদের নেচারকে বা আমাদের স্বভাব বা প্রকৃতিকে উন্নত করে। আর কিসের মাধ্যমে আসে এটা, বলছে এটা শুধুমাত্র অভিজ্ঞতার মাধ্যমে আসে। মানে তুমি পড়াশোনা করবে আর এই পড়াশোনার মাধ্যমে তুমি অভিজ্ঞতা পাবে, আর পড়াশোনা আর অভিজ্ঞতা দুটো একসঙ্গেই তোমাকে উন্নত করবে, অর্থাৎ তোমার পজিশন এবং তোমার যে সিচুয়েশন দুটোকেই আগের থেকে সম্পূর্ণ পাল্টে দিতে পারবে। তো এর পরের লাইনে কি বলছেন, যে ফর ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচারাল প্লান্টস, বলছে ফর ন্যাচারাল অ্যাবিলিটিস মানে মানুষের এই যে মানুষের সহজাত প্রতিভা এটা কেমন, বলছে আর লাইক ন্যাচারাল প্লান্টস মানে এটা একটা সাধারণ গাছের মতো। বলছে মানুষের এই সহজাত প্রতিভাটা এটা একটা গাছের মতো। কেমন গাছের মতো, বলছে দ্যাট নিড, যেটা প্রয়োজন, কি প্রয়োজন, বলছে প্ল্যানিং বাই স্টাডি। প্ল্যানিং মানে হচ্ছে কি, এটা হচ্ছে ছাঁটাই করা, কিসের মাধ্যমে, বলছে বাই স্টাডি মানে পড়াশোনার মাধ্যমে। বলছে মানুষের যে সহজাত প্রতিভা আছে না, এটা হচ্ছে একটা চারা গাছের মতো, অর্থাৎ একটা চারা গাছ যেমন একটু চওড়া হয়ে গেলে বা একটু বড় হয়ে গেলে ওটাকে ছাঁটাই করার প্রয়োজন পড়ে, তো মানুষের মধ্যে বা মানুষের যে প্রতিভা এটাও সেই চারা গাছের মতো, এটাকে এই শিক্ষা দিয়ে বা শিক্ষায় অর্জন করা এই অভিজ্ঞতা দিয়ে ছাঁটাই করতে হয়। একটু সহজ করে বললে বুঝতে পারবে যে আমরা যখন ছোট থাকি বা আমরা যখন আস্তে আস্তে বড় হই বা কথা বলতে শিখি, আমাদের কথার মধ্যে বহু কথা, বহু অযথা বা বহু অপ্রয়োজনীয় কথা ঢুকে যায়। মানে যে কথাগুলো খারাপ কিন্তু আমরা জানতাম না যে আসলে কথাগুলো খারাপ, এই কথাগুলো আমরা বারবার ইউজ করতাম। কিন্তু যখন আমরা একটু বড় হই, যখন আমরা বইয়ের সংস্পর্শে আসি, তো এই বই থেকে আমরা যে জ্ঞান পাই আর এই জ্ঞান থেকে যে আমরা অভিজ্ঞতা পাই, এই অভিজ্ঞতা আমাদেরকে ওই যে কথাগুলো খারাপ সেই জ্ঞানটা আমাদের মাথার মধ্যে মানে ঢুকিয়ে দেয় বা আমাদেরকে জানিয়ে দেয়। আর সেই কারণে আমরা কি করি, ওই যে খারাপ কথাগুলোকে ছেড়ে দিয়ে শুধুমাত্র ভালো শব্দগুলোকে আমরা ব্যবহার করার চেষ্টা করি। তাই ফ্রান্সিস বেকন এখানে বলছেন কি, যে আমাদের এই যে হিউম্যান ব্রেনটা বা মানুষের সহজাত প্রতিভাটা এটা একটা চারা গাছের মতো, যেটা কি করতে হয়, যেটা পড়াশোনা নামের একটা ছাঁটাইকরণ দিয়ে বা পড়াশোনার মাধ্যমে এটাকে ছাঁটাই করতে হয়। তো এর পরের লাইনে কি বলছেন, এন্ড স্টাডিজ দেমসেলভস ডু গিভ ফোর্থ ডিরেকশনস টু মাচ এট লার্জ। তো এখানে কি বলছে, বলছেন স্টাডিজ দেমসেলভস, এবং এই পড়াশোনাগুলো কি করে, দেমসেলভস মানে তাদেরকে দেয়, মানে যারা পড়াশোনা করে বা যারা জ্ঞান অর্জন করে এই জ্ঞান অর্জনটা বা এই অর্জিত জ্ঞান বা পড়াশোনা তাদেরকে দেয়। কি দেয়, বলছে ডু গিভ ফোর্থ ডিরেকশন, তারা অনেক বা নানান দিক নির্দেশ করে দেয়। তো যারা পড়াশোনা করে এদের সামনে অনেক রাস্তা খুলে আসে। আর কি বলছে, বলছে যে টু মাচ এট লার্জ, যেগুলো অনেক বেশি বিস্তৃত হয়ে পড়ে। তো তুমি যদি পড়াশোনা করো তাহলে তোমার সামনে দেখবে অনেক অনেক রাস্তা খুলে গেছে। আর পরে কি বলছে, যে এক্সেপ্ট দে বি বাউন্ডেড
লিমিটেড ইন বাই এক্সপিরিয়েন্স, যদি না সেগুলো অভিজ্ঞতা দ্বারা সীমাবদ্ধ করে রাখা হয়। তো এখানে ফ্রান্সিস বেকন বলছেন যে যদি তুমি পড়াশোনা করো বা যারাই পড়াশোনা করে ওদের সামনে প্রচুর রাস্তা খুলে যায়, আর যদি না তারা নিজেদের অভিজ্ঞতা দ্বারা ওই রাস্তাগুলোকে সীমাবদ্ধ করে তাহলে এই রাস্তাগুলো আরও বেশি সীমাবদ্ধ হয়ে যায় বা আরও বেশি ছড়িয়ে যায়। মানে যদি কেউ পড়াশোনা করে ওর সামনে অনেক অনেক রাস্তা আসে, কারো সামনে ইঞ্জিনিয়ার হওয়ার প্ল্যান আসে, কারো সায়েন্স নিয়ে পড়ে ডাক্তার হওয়ার প্ল্যান আসে, কারো আসে টিচার হওয়ার, কেউ অন্য কিছু হতে চায়। তো এই রকম করে যখন কেউ পড়াশোনা করে আর পড়াশোনার মাধ্যমে অর্জিত করা জ্ঞান তাদের সামনে বহু বহু রাস্তা খুলে দেয়। তো এখানে ফ্রান্সিস বেকন বলছেন যে আমাদের সবগুলো রাস্তার দিকে নজর দিলে হবে না, আমরা আমাদের অভিজ্ঞতার দিকে খেয়াল করব যে আমাদের অভিজ্ঞতা এটা কোন রাস্তাটাকে ধরলে বা কোন রাস্তায় পাড়ি দিলে আমাদেরকে সঠিকভাবে সুন্দর দূরত্বে বা সঠিক ডেস্টিনেশনে পৌঁছে দেবে। তাই তিনি বলছেন যে আমাদের সামনে যে খোলা রাস্তা, এই রাস্তাগুলোর দিকে শুধু দেখলে হবে না, আমাদেরকে আমাদের অভিজ্ঞতা দ্বারা ওই রাস্তাগুলোকে সীমাবদ্ধ করতে হবে এবং সেই রাস্তাগুলোর মধ্যে যে কোনো একটা বা দুটো রাস্তাকে আমাদের বেছে নিতে হবে এবং সেই রাস্তার পথি হয়ে আমাদের সামনে চলতে হবে এবং আমাদের সঠিক গন্তব্যে পৌঁছে আমাদের লক্ষ্য বা স্বপ্নকে পূরণ করতে হবে। তো এর পরের লাইনে কি বলছেন যে ক্রাফটি মেন কন্ডেম স্টাডিজ, বলছে ক্রাফটি মেন, ক্রাফটি মানে কি, মানে হচ্ছে চতুর বা চালাক। বলছে চতুর লোকেরা তারা কি করে, বলছে কন্ডেম স্টাডিজ, কন্ডেম মানে হচ্ছে তারা অবহেলা করে, আর স্টাডি মানে পড়াশোনা। তো যারা চতুর লোক বা যারা চালাক লোক তারা কি করে, এই পড়াশোনাকে অবহেলা করে। এটা আমরা জানি আমাদের সমাজে হয়ে আছে, তাই না? যারা চতুর বা যারা চালাক তারা বলে পড়াশোনা করে কি হবে, তাই না? তো এখানে কি বলছে যে চতুর মানুষেরা এরা কি করেন, বলছে কন্ডেম স্টাডিজ, তারা এই পড়াশোনাকে অবহেলা করে। আর কি করে, বলছে সিম্পল মেন, যারা সাধারণ মানুষ বা যারা সরল মানুষ তারা কি বলছে অ্যাডমায়ার দেম, তারা অ্যাডমায়ার করে মানে তারা প্রশংসা করে। তো এখানে দুটো আলাদা বা দুটো ভিন্ন ধর্মী কথা বলছেন। যারা চতুর মানুষ তারা পড়াশোনাকে অবহেলা করেন, আর যারা সরল মানুষ বা যারা সাধারণ মানুষ তারা এই পড়াশোনাকে প্রশংসা করেন। আর তার সঙ্গে কি বলছেন, বলছে অ্যান্ড ওয়াইস ম্যান, এবং বুদ্ধিমান মানুষেরা বলছে ইউজ দেম, তারা সেগুলোকে ব্যবহার করে। তো যারা চতুর মানুষ তারা এই পড়াশোনাটাকে অবহেলা করে, আর যারা সরল মানুষ তারা এই পড়াশোনাটাকে প্রশংসা করে। আর কিন্তু বুদ্ধিমান মানুষ যারা আছে না তারা পড়াশোনাকে শুধু অর্জন করে না, এরা এই পড়াশোনা থেকে অর্জিত জ্ঞানগুলোকে তারা ব্যবহার করে। তো এর পরে কি বলছেন, বলছে ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ, বলছে ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ, মানে এই যে পড়াশোনা এটা শেখায় না যে কিভাবে তাকে ব্যবহার করতে হয়। তো চতুর লোকেরা তারা তো অবহেলা করে আর সরল লোকেরা তো তারা প্রশংসা করে, কিন্তু এই পড়াশোনা এটা কিন্তু কাউকেই শেখায়নি যে কিভাবে সেই পড়াশোনাকে ব্যবহার করতে হয়। তাই যারা বুদ্ধিমান লোক আছে না তারা এই পড়াশোনাকে গ্রহণ করে আর তারা এটাকে ব্যবহার করে। তাই তিনি বলছেন কি যে ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ, এই পড়াশোনাটা এটা কোনোদিন কিভাবে ব্যবহার করতে হয় এটা কাউকেই শেখায়নি বা এটা শেখায় না। তো এর পরে কি বলছেন, বলছে বাট দ্যাট, কিন্তু বলছে এই যে উইজডম মানে বুদ্ধি উইথাউট দেম, বলছে ওই যে বুদ্ধি আছে না, বুদ্ধি হচ্ছে পড়াশোনার বাইরে অবস্থান। মানে বুদ্ধিমান মানুষেরা ওরা পড়াশোনাকে তো ব্যবহার করে ঠিকই, কিন্তু এই বুদ্ধি আবার পড়াশোনার মধ্যে নেই। এই বুদ্ধি কোথায়, বলছে পড়াশোনার বাইরে, এই উইথাউট স্টাডিজ মানে পড়াশোনার বাইরে হচ্ছে বুদ্ধির অবস্থান। তাই পড়াশোনাও করতে হবে আর তোমার মাথার মধ্যে বুদ্ধি থাকতে হবে, তারপর তুমি এই পড়াশোনাকে কাজে লাগাতে পারবে। তাই ফ্রান্সিস বেকন কি বলছেন, বলছে বাট দ্যাট ইজ উইজডম উইথাউট দেম, কিন্তু বুদ্ধি হলো এর বাইরে। আর তার সঙ্গে কি বলছে, বলছে আর অ্যাবভ দেম, এবং সবকিছুর উপরে কি আছে, বলছে ওন বাই অবজারভেশন, এটা পর্যবেক্ষণের দ্বারা অর্জিত। বলছে এই যে বুদ্ধি না এটা কিন্তু পড়াশোনার মধ্যে তুমি পাবে না, কিসে পাবে, বলছে ওন বাই অবজারভেশন, তুমি তোমার পর্যবেক্ষণের দ্বারা, মানে তুমি তোমার চোখ দিয়ে, তুমি তোমার দৃষ্টি দিয়ে চারিদিকে যা কিছু দেখবে এগুলো দেখার পরে তোমার ব্রেনের মধ্যে বা তোমার মাথার মধ্যে একটা বুদ্ধির সঞ্চার হবে। আর এই বুদ্ধি সে তোমার সঞ্চয় করা ওই বুদ্ধিকে ওই স্টাডির সঙ্গে বা পড়াশোনার সঙ্গে কাজে লাগালেই তুমি তারপরে পড়াশোনাকে কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারবে, ভালো কোনো একটা এফেক্ট বা ফলাফল তুমি পেতে পারো। তো এর পরের লাইনে কি বলছেন, যে রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউজ, বলছে রিড মানে এই পড়াশোনা এটা কি বলছে, নট টু কন্ট্রাডিক্ট মানে এটা তোমাকে বিতর্ক করতে শেখায় না। কন্ট্রাডিক্ট মানে হচ্ছে কি, বিতর্ক করা, আর কনফিউজ মানে হচ্ছে অন্ধবিশ্বাস। বলছে এই পড়াশোনা তোমাকে বিতর্কিতও করে না এবং তোমাকে অন্ধবিশ্বাসও শেখায় না। কারণ আমরা জানি যারা অন্ধবিশ্বাসী হয় এই অন্ধবিশ্বাসীদেরকে অন্ধবিশ্বাস থেকে দূর করে নিয়ে বা ওখান থেকে সরিয়ে এনে আলোর পথের দিশা একমাত্র দেখাতে পারে স্টাডি বা এই পড়াশোনা। তাই ফ্রান্সিস বেকন বলছেন কি যে রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউজ, মানে এই পড়াশোনা এটা যেমন বিতর্কিতও নয় এটা তেমনি অন্ধবিশ্বাসীও মানুষকে করে না। আর কি বলছে, বলছে নট টু বিলিভ, তোমাকে বিশ্বাসও করায় না। মানে এই পড়াশোনা না তোমাকে জোর করে বিশ্বাস করতে শেখায় না যে এটা এই আর ওটা ওই। যেমন আমরা দেখেছিলাম কি গ্যালিলিও বারবার বলেছিল যে সূর্য স্থির
পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, আর কোপার্নিকাস বলেছিল কি যে না, পৃথিবী স্থির আর সূর্য চারিদিকে ঘোরে। কিন্তু পরবর্তী সময় কি দেখেছিলাম, স্টাডির জন্য, এই জ্ঞানের জন্য শেষ পর্যন্ত গ্যালিলিওই কি হয়েছিল, তার কথাকেই সত্য বলে প্রমাণিত হয়েছিল। তাই এখানে ফ্রান্সিস বেকন বলছেন যদি তুমি জ্ঞানের দ্বারা অর্জিত কোনো কথা বলো, এটা তোমাকে বিশ্বাস করাতেও হবে না বা তোমার করতেও প্রয়োজন নেই, কারণ এটা একদিন না একদিন সত্য বলে প্রমাণিত হবে, আর এটাই বাস্তবতা। তাই তিনি কি বলছেন যে নট টু বিলিভ, অর্থাৎ এই পড়াশোনা তোমাকে বিশ্বাস করতে শেখায় না। আর কি বলছে অ্যান্ড টেক ফর গ্রান্টেড, এবং তোমাকে টেক মানে নেওয়া, এবং তোমাকে গ্রহণ করতে বা তোমাকে নিতে বলে না। তো পড়াশোনা তোমাকে জোর করে বলে না, বা স্টাডি তোমাকে বলে না যে এটা গ্রহণ করো বা এটা নাও। আর তার সঙ্গে কি বলছে নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, বলছে এবং আলোচনার জন্য বিষয় খুঁজেও বের করতে বলে না, বলছে ডিসকোর্সের জন্য মানে আলোচনা করার জন্য, ফাইন্ড টক মানে কথা বলার বিষয়। বলছে তুমি যে কথা বলো না, ওই কথা বলার সময় যে তুমি কোন বিষয়ে কথা বলবে আর কি নিয়ে কথা বলবে, এগুলোও তোমাকে পড়াশোনা শেখায় না। কিন্তু এই পড়াশোনা যখন তুমি করবে, এই পড়াশোনার সাথে সাথে তুমি তোমার বুদ্ধির দ্বারা অনেক বিষয় তুমি শিখে যাবে, আর সেই বিষয়গুলোকে কাজে লাগিয়ে তুমি অনেক কথা বলতে পারবে, তুমি অনেক যুক্তি দিতে পারবে। কিন্তু এই পড়াশোনা বা স্টাডি এটা কখনোই তোমাকে চোখে আঙুল দিয়ে বা তোমাকে কোন বিষয় নিয়ে কথা বলতে হবে বা কার সঙ্গে কোন বিষয়ে কথা বলা উচিত, এগুলো তোমাকে শেখাবে না। তাই ফ্রান্সিস বেকন এখানে বলছে কি যে নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, মানে এটা কখনোই তোমাকে কথা বলার জন্য বিষয় খুঁজে বের করতে বলে না। আর কি বলছে বাট কিন্তু দ্য ওয়ে অ্যান্ড কনসিডার, এটা তোমাকে ওয়ে করতে হয় মানে ভাবার জন্য, অ্যান্ড কনসিডার মানে বিবেচনা করার জন্য। তো বলছে পড়াশোনা এগুলো তো করে না, কিন্তু শুধুমাত্র তোমাকে ভাবতে শেখায়। আর কি করে অ্যান্ড কনসিডার মানে বিবেচনা করতে শেখায়। বলছে পড়াশোনা না, আগে যে কাহিনীগুলো বললো কি যে পড়াশোনা তোমাকে বিতর্কিত করে না বা তোমাকে বিতর্ক করতে শেখায় না, এই পড়াশোনা তোমাকে কনফিউজ করতে শেখায় না বা তোমাকে অন্ধবিশ্বাসী করতে শেখায় না। পড়াশোনা তোমাকে জোর করে বলে না এটা বিশ্বাস করো, এটাকে কোনোদিন বলে না জোর করে এটাকে গ্রহণ করো। কোনোদিন পড়াশোনা তোমাকে কি নতুন কারোর সঙ্গে কথা বলতে গেলে কোন বিষয়ে কথা বলবে এটাকেও তোমাকে শেখায় না। কিন্তু পড়াশোনা শুধু তোমাকে যেটা করে সেটা বলছে কি বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, তোমাকে ভাবতে শেখায় আর তোমাকে বিবেচনা করতে শেখায়। মানে তুমি যদি পড়াশোনা করতে পারো তুমি অবশ্যই, বা তুমি যদি পড়াশোনা করো তুমি ভাবতে পারবে, মানে ভাবার মতো দক্ষতা বা ভাবার মতো জ্ঞান তোমার মধ্যে সঞ্চয় হবে। আর তুমি তোমার নিজের ভাবনা শক্তি দিয়ে বা তোমার চিন্তা দিয়ে আর তার সঙ্গে তোমার বিবেচনা করার শক্তি দিয়ে, একই সঙ্গে এই দুটো জিনিসের কাজ দিয়ে তুমি নতুন কিছু বলতে পারবে, নতুন বিষয়ের উদ্ভাবন করতে পারবে, তুমি মানুষের মতো মানুষ হতে পারবে। তো এর পরের লাইনে কি বলছেন যে সাম বুকস আর টু বি টেস্টেড, বলছে সাম বুকস মানে কিছু বই আছে যেগুলো কেমন, বলছে টু বি টেস্টেড মানে যেগুলো আস্বাদন করার মতো। মানে এমনও বই আছে যেগুলোকে পড়লে না আমাদেরকে ভালো লাগবে, মানে আমরা সেই বইয়ের মধ্যে বুঁদ হয়ে বা আমরা সেই বইটাকে পড়ে কয়েক ঘন্টা অনায়াসে কাটিয়ে দিতে পারবো। তাই বেকন এখানে বলছেন কি যে সাম বুকস আর টু বি টেস্টেড মানে কিছু বই আছে যেগুলো আস্বাদন করার মতো। আর পরে কি বলছে আদার্স টু বি সোয়ালোড, এবং আরো কিছু বই আছে যেগুলো কেমন বলছে সোয়ালোড মানে কি করে এগুলো গিলে ফেলার মতো। আর তার সঙ্গে কি বলছেন অ্যান্ড সাম ফিউ, এবং আরো কিছু বই আছে বলছে টু বি চিউড যেগুলো চিবাতে হবে, অ্যান্ড ডিজেস্টেড মানে এবং গিলে ফেলতে হবে। তো বলছে এবং এমনও কিছু বই আছে যেগুলো চিবিয়ে গিলে ফেলার মতো বা চিবিয়ে হজম করার মতো। তো এখানে ফ্রান্সিস বেকন বলছে যে বইয়েরও অনেক ধরন আছে, মানে আমরা যে পড়াশোনা করি বা আমরা যে জ্ঞান অর্জন করি যে বইগুলো থেকে, এই বইয়ের অনেক ধরন আছে। কিছু বই পড়লে আমাদের বই থেকে উঠতে ইচ্ছা করে না, বা কিছু বই আমাদেরকে শুধু গিলে ফেলতে হয় বা শুধুমাত্র তার রুলস বা তার সূত্রগুলোকে মুখস্থ করতে হয়, বা কিছু বই আছে যেগুলোকে আমাদের চিবাইয়ে তারপরে হজম করতে হয়, মানে বইগুলোকে পড়তে হয়, সেই বইয়ের যে পড়াগুলো আমরা পড়েছি সেগুলোকে বাস্তব জীবনে কাজে লাগাতে হয়। তাই তারপরে তিনি কি বলছেন দ্যাট ইজ, এবং সেই সঙ্গে সাম বুকস আর টু বি রিড অনলি ইন পার্টস, বলছে সাম বুকস মানে কিছু বই আছে বলছে আর টু বি রিড যেগুলো পড়া যায়, আর কি বলছে অনলি ইন পার্টস মানে শুধুমাত্র কয়েকটা পার্ট বা কয়েকটা অংশ। বলছে এমনও কিছু বই আছে যেগুলো সম্পূর্ণ পড়ার কোনো প্রয়োজন হয় না, যেগুলোর শুধুমাত্র কয়েকটা পার্ট পড়লেই বা কয়েকটা অংশ পড়লেই হয়ে যায়। আর পরে কি বলছেন আদার্স টু বি রিড মানে আরও কিছু বই আছে, মানে অন্য কিছু বই, সেগুলো কেমন বলছে কি বাট নট কিউরিয়াসলি মানে যাতে কোনো ভাবতে হয় না, মানে কোনো কৌতূহল কাজ করে না। বলছে পৃথিবীতে এমনও বই আছে যে বই কি যে একবার পড়ার পরে তোমার মনের মধ্যে কোনো ভাবনা বা তোমার মনের মধ্যে কোনো কল্পনা কাজ করে না। তো এই যে বইগুলো তোমার ভালো করে অ্যাটেনশন দিয়ে বা মনোযোগ দিয়ে পড়ার কোনো প্রয়োজন নেই। কিছু বই আছে যেগুলো তুমি মাত্র কয়েকটা পার্ট পড়লেই হয়ে যাবে, কিছু বই আছে তুমি পড়তে পারো বা নাই পড়তে পারো, কারণ এগুলোর প্রতি তোমার কোনো অ্যাট্রাকশন বা তোমার কোনো আকর্ষণ বা কোনো কিউরিয়াসিটি কোনো দিনের জন্য কাজ করবে না। তো এর পরে কি বলছেন অ্যান্ড সাম ফিউ, এবং কিছু বই আছে টু বি রিড হোলি যেগুলোকে সম্পূর্ণরূপে পড়তে হয়। তো এখানে কি বলছেন যে আরও কিছু বই আছে যে এখানে শেষ নয়, পৃথিবীতে এমনও কিছু বই আছে যেগুলো কি করতে হয় টু বি
বি রিড হোলি যেগুলো সম্পূর্ণ পড়তে হয়, মানে একদম প্রথম পাতা থেকে শুরু করে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হয়। আর কি বলছে, অ্যান্ড উইথ ডিলিজেন্স, কিসের সঙ্গে বলছে, উইথ ডিলিজেন্সের সঙ্গে মানে যত্নের সঙ্গে। আর কি বলছেন, অ্যাটেনশন এবং মনোযোগের সঙ্গে, মানে এই বইগুলো শুধুমাত্র যত্ন এবং মনোযোগ দিয়ে পড়লে তারপর তুমি এই বই থেকে পাওয়া যে কাঙ্ক্ষিত জ্ঞান বা এই বই থেকে পাওয়া কাঙ্ক্ষিত যে বুদ্ধি বা তোমার নলেজ সেটা তুমি পেতে পারো। তাই ফ্রান্সিস বেকন তিনি বলছেন যে কিছু বই আছে যেগুলো শুধু পড়লে হয় না, যেগুলো যত্ন এবং মনোযোগ দিয়েই পড়তে হয়। তো এর পরে কি বলছে যে সাম বুকস আর মেবি রিড বাই ডেপুটি, বলছে সাম বুকস মানে কিছু বই আছে বলছে আর মেবি রিড যেগুলোকে পড়ানো যায় বাই ডেপুটি, কার দ্বারা না ডেপুটি দ্বারা, মানে অন্য কাউকে দ্বারা। তো এখানে বলা হচ্ছে যে আমাদের এই বইয়ের জগতের মধ্যে এমনও কিছু বই আছে যেগুলোকে তুমি নিজে না পড়লেও বা আমি যদি নিজে না পড়ি অন্যকে দিয়ে পড়াতে পারি। তো তারপরে কি বলছে, বলছে অ্যান্ড এক্সট্রাক্টস মেড এবং এর সারাংশ তৈরি করা যায়। অর্থাৎ এখানে কি বলছে যে এই ধরনের বইগুলোকে তোমার নিজের পড়ার কোনো প্রয়োজন নেই, তুমি চাইলে এটাকে অন্যকে দিয়ে পড়াতে পারো এবং তার পড়ার পরে তুমি তার কাছ থেকে এই যে বই বা ওই টেক্সটের সামারি বা যে বিষয়বস্তু সেটাকে শুনে নিতে পারো, বা তুমি তাকে দিয়ে তার সামারিটাকে লিখে নিয়ে নিজের মতো করে তুমি পড়ে নিতে পারো। তারপরে কি বলছে, বলছে বাট দ্যাট উড বি অনলি ইন দ্য লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস, বলছে কিন্তু এটা কি হতে পারে, বলছে উড বি অনলি ইন লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস, যেগুলো অনেক লেস ইম্পর্টেন্ট, যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ বই। তো এখানে ফ্রান্সিস বেকন তিনি বলতে চাইছেন যে বইগুলো একটু কম গুরুত্বপূর্ণ আমরা শুধুমাত্র সেই বইগুলোকে বা সেই বইগুলোর বিষয়বস্তুকে অন্য কাউকে দিয়ে পড়িয়ে তার থেকে আমরা সামারি শুনতে পারি বা অন্য কাউকে দিয়ে লিখিয়ে তার লেখা সামারিটাকে আমরা পড়তে পারি। তো তারপরে কি বলছে যে অ্যান্ড দ্য মিনার সর্ট অফ বুকস, মিনার শর্ট মানে হচ্ছে নিচু মানের। তো এখানে বলছে এবং এই বইগুলো এগুলো হচ্ছে নিচু মানের বই, মানে এই বইগুলো একটু কম গুরুত্বপূর্ণ বই। তো তার পরের লাইনে কি বলছেন যে এলস ডিস্টিল বুকস আর লাইক কমন ডিস্টিলড ওয়াটার্স, বলছি যে ডিস্টিল বইগুলো মানে যেগুলো সারসংক্ষেপ করা বই, মানে এই যে তুচ্ছ মানের বা নিচু মানের যে বইগুলো এই বইগুলো কেমন, বলছে লাইক কমন ডিস্টিল ওয়াটার মানে এগুলো অল্প জলের মতো। মানে এখানে কি বোঝাতে চাইছে যে আমরা যদি কোনো পুকুর বা যদি কোনো হ্রদে অল্প জলও থাকে তারপরেও আমাদের মনে হয় যে এই পুকুরে বা হ্রদে প্রচুর জল আছে। তো এই যে বইগুলো, যে বইগুলো একটু নিচু মানের বই, যে বইগুলো একটু কম গুরুত্বপূর্ণ বই, এই বইগুলো কি হয় না এই বইগুলোর উপর থেকে দেখলে বা এর কভারটাকে দেখলে হয়তো আমাদের মনে হতে পারে যে এই বইয়ের মধ্যে অনেক জ্ঞান আছে বা এই বইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু যখন বইটাকে নিয়ে আমরা পড়া শুরু করি কিছুটা পড়ার পরে আমরা বুঝতে পারি আসলে এই বইয়ের মধ্যে খুব ভালো কিছু কথা বা খুব দরকারি কথা এর মধ্যে লেখা নেই বা এর মধ্যে বর্ণনা করা নেই। তাই এখানে ফ্রান্সিস বেকন বলছেন যে এই নিচু মানের বইগুলো এগুলো কেমন, এগুলো ডিস্টিল ওয়াটারের মতো, মানে ওই যে জলের মতো। জলে কি হয় যে দূর থেকে দেখলে মনে হয় এই হ্রদ বা এই পুকুরে প্রচুর জল, কিন্তু তারপরে নামার পরে আমরা কি দেখি যে জল খুবই কম। তো এই বইগুলো ঠিক ওই রকম, এর মলাট দেখে বা এর কভার দেখে আমাদের মনে হলেও যে বইটা অনেক দামি বা অনেক কিছু আছে বা অনেক জ্ঞানের মধ্যে সমৃদ্ধ, পড়লেই আমরা বুঝতে পারি যে আসলে বইয়ের মধ্যে কি। সেই সাথে কি বলছে যে ফ্ল্যাশি থিংস, ফ্ল্যাশি থিং মানে কি, যেটাকে উপর থেকে সুন্দর লাগে কিন্তু ভিতরে কিছু থাকে না, এগুলোকে ইংরেজিতে বলা হয় ফ্ল্যাশি থিংস। তো ওই যে বইগুলো, যে বইগুলোর মলাট দেখলে মনে হয় যে অনেক জ্ঞান কিন্তু ভিতরে কিছু থাকে না, তো ফ্রান্সিস বেকন সেই বইগুলোকে এই ফ্ল্যাশি থিংসের সঙ্গে তুলনা করছেন। তিনি বলতে চাইছেন যে এই বইগুলোর মলাট দেখলে বা এই বইগুলোর কভার দেখলে আমাদের অনেক কিছু মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করো এই বইগুলো পড়ার পরে এর মধ্যে আমরা তেমন কিছু পাই না। জাস্ট লাইক আমাদের সামনে অনেক বই থাকতে পারে, যেমন কোনো গল্পের বই বা কোনো ভৌতিক বই, এই যে ভূতের বই বা যে গল্পের বই বা কাল্পনিক যে কাহিনীর বই, এই বইগুলো যদি আমরা পড়ি বা এগুলোকে যদি আমরা গিলে খাই বা এগুলোকে যদি আমরা মুখস্থ করি, এই বইগুলো আমাদের পরবর্তী জীবনে খুব বেশি কাজে আসবে বলে মনে হয় না। তাই ফ্রান্সিস বেকন এখান থেকে আমাদের জানিয়ে দিচ্ছেন যে বই দেখলেই বা বইয়ের মলাট ভালো হলেই বা বইয়ের কভার সুন্দর হলেই বা কোনো বইয়ের উপর ভালো ছবি থাকলে সেই বইটা তোমাকে পড়তে হবে এর কোনো মানে হয় না। তাই অবশ্যই আমাদেরকে বই পড়ার পূর্বে ভালো করে সেই বইটাকে বিচার বিবেচনা করে জানতে হবে আসলে এই বইটা পাঠের যোগ্য কিনা বা এই বইয়ের মধ্যে থেকে আমরা যে জ্ঞানটা গ্রহণ করব এটা আমাদের ভবিষ্যৎ জীবনে কোনো কাজে আসবে কিনা। তো এর পরের লাইনে তিনি কি বলছেন, বলছে রিডিং মেক এ ফুল ম্যান, বলছে রিডিং মানে এই পড়া, মেক হচ্ছে এটা হচ্ছে মেকের ফ্রম, মানে মেক থেকে এসছে মেক, MAKE মেক। তো মেক মানে তৈরি করা। তো এই পড়াশোনা, এই পড়া কি করে তৈরি করে এ ফুল ম্যান মানে হচ্ছে কি জ্ঞানী মানুষ। তো বেকন এখানে বলছেন যে এই পড়াশোনা বা স্টাডি, এই যে রিডিং না, এই যে পড়া, এটা কি করে, এটা জ্ঞানী মানুষ তৈরি করে। অর্থাৎ যদি কোনো মানুষ সে যদি সঠিক বই বা যদি কোনো সুন্দর বই ঠিকঠাকভাবে সে পড়ে বা পড়ার পরে এগুলোকে কাজে লাগাতে পারে অবশ্যই তিনি জ্ঞানী মানুষ হবে। আর কি বলছে, বলছে কনফারেন্সের রেডি ম্যান
কনফারেন্স মানে কথোপকথন। তো বই পড়লে মানুষ জ্ঞানী হয়, আর কনফারেন্স মানে যে কথোপকথন বা কথা বলা। বলছে যদি কেউ কথা বলে বা মানুষ যদি কথা বলে কি হয়, বলছে রেডিম্যান একটা তৎপর বা একটা প্রস্তুত মানুষকে তৈরি করতে পারে। মানে যদি কোনো মানুষ ঠিকঠাক কথা না বলে, মানে কোনো মানুষ সে একটু একগুঁয়েমি মতো, অন্যের সঙ্গে ভালো মেশে না বা সবার সঙ্গে ভালো মতো কথা বলে না, ঠিক মতো চলে না, এই মানুষটা অত বেশি প্রস্তুত বা তৎপর নয়। যে মানুষটা সবার সঙ্গে কথা বলে, 5 জনের সঙ্গে চলে, 5 জনের সঙ্গে খেলা করে। তো এখানে সেটাই বলছে কি যে কি রিডিং মেক দ্য ফুল ম্যান, মানে একটা পড়াশোনা, মানে এই পড়াশোনা কি করে একটা মানুষকে জ্ঞানী মানুষে পরিণত করে। আর কনফারেন্সে রেডি ম্যান, আর এই কনফারেন্স বা কথোপকথন এটা তৈরি করে একটা রেডি ম্যান, একটা প্রস্তুত মানুষ বা একটা তৎপর মানুষকে। আর কি বলছে, বলছেন রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান, আর রাইটিং এই যে লেখালেখি এটা কি করে, অ্যান এক্স্যাক্ট ম্যান একটা সঠিক মানুষ তৈরি করে। বলছে পড়াশোনা যেমন তৈরি করে জ্ঞানী মানুষ, আর কথোপকথন তৈরি করে একটা তৎপর মানুষ, সেই সঙ্গে লেখালেখি, যারা লেখালেখি করে এই লেখালেখি একজনকে সঠিক মানুষ মানে একটা উপযুক্ত মানুষ হিসেবে তাকে তৈরি করে দেয়। আর কি বলছে, বলছে অ্যান্ড দেয়ার ফোর ইফ এ ম্যান রাইট লিটিল, বলছে অ্যান্ড দেয়ার ফোর এবং তাই কি বলছে যে ইফ এ ম্যান যদি একটা মানুষ রাইট লিটিল খুব কম লেখে, বলছে তাই যদি একটা মানুষ খুব কম লেখে, মানে এমন কোনো মানুষ যে পড়াশোনা করে ঠিক কিন্তু লেখালেখি করে খুব কম, তার সঙ্গে কি হবে, বলছে হি হ্যাড নিড হ্যাভ এ গ্রেট মেমোরি, হি হ্যাড নিড তার প্রয়োজন, কি প্রয়োজন, বলছে গ্রেট মেমোরি অনেক বেশি স্মৃতিশক্তি প্রয়োজন। বলছে আমরা কি জানি এই যে লেখালেখি কি করে একটা মানুষকে নিখুঁত বা সঠিক বানায়। তো যদি কোনো মানুষ থাকে যে লেখালেখি খুব একটা বেশি করে না, খুব ভালো করে না, তার কি প্রয়োজন, বলছে তার একটা শার্প মেমোরি প্রয়োজন, বা তার একটা হচ্ছে কি গ্রেট মেমোরি প্রয়োজন, মানে ভালো মানের একটা স্মৃতি প্রয়োজন। তো সেই সাথে কি বলছেন যে ইফ হি কনফার লিটিল, বলছে ইফ হি যদি তিনি কনফার লিটিল, কনফার মানে হচ্ছে কি আলোচনা করা, লিটিল মানে হচ্ছে কম। তো বলছে যদি কোনো ব্যক্তি একটু কম আলোচনা করে, তো কম আলোচনা করলে কি হবে, বলছে হি হ্যাড নিড তার প্রয়োজন, হ্যাভ এ প্রেজেন্ট উইন্ড তার কি একটা প্রেজেন্ট উইট প্রয়োজন বা তার উপস্থিত বুদ্ধি প্রয়োজন। মানে কি বলতে চাইলেন, যদি কোনো ব্যক্তি লেখালেখিকে কম করে তাহলে অবশ্যই তার ভালো স্মৃতি বা তার উপযুক্ত স্মৃতি প্রয়োজন। আর যদি কোনো ব্যক্তি লিটিল কনফার মানে কম কথোপকথন করে, তার কি প্রয়োজন, বলছে হি হ্যাড নিড হ্যাভ এ প্রেজেন্ট উইট তার উপস্থিত বুদ্ধি প্রয়োজন। কারণ আমরা কি জানি এই কথা বলার মাধ্যমেই মানুষের বুদ্ধি বাড়ে। তো যদি কোনো ব্যক্তি কম কথা বলে তাহলে অবশ্যই তার বুদ্ধি প্রয়োজন হয়। তাই ফ্রান্সিস বেকন এখানে ক্লিয়ারলি বলছে যদি কোনো ব্যক্তি কম কথা বলে তাহলে অবশ্যই তার উপস্থিত বুদ্ধি প্রয়োজন। এবং সেই সঙ্গে তিনি আরও কি বলছেন যে অ্যান্ড ইফ হি এবং কেউ যদি রিড লিটিল মানে কম পড়াশোনা করে, তো যদি কেউ কম পড়াশোনা করে তার কি দরকার, বলছে হি হ্যাড নিড তার দরকার হ্যাভ মাচ কানিং তার অনেক বেশি চতুরতা দরকার। বলছে যদি কোনো ব্যক্তি কম পড়াশোনা করে তার অনেক বেশি চতুর হওয়া প্রয়োজন। কেন চতুর হওয়া প্রয়োজন বা কেমন চতুর হওয়া প্রয়োজন, তারপরেই বলছে টু সিম টু নো দ্যাট হি ডথ নট। তো এখানে কি বলছেন, যদি কোনো ব্যক্তি কম পড়াশোনা করে তার কি দরকার, তার চতুরতা শেখা দরকার। কেমন চতুরতা, বলছে টু সিম টু নো যেন মনে হয় সে জানে, কোনটাকে, বলছে কি হি ডথ নট যেটাকে সে জানে না। তো এখানে উনি বলতে চাইছেন, ফ্রান্সিস বেকন এখানে বলছেন যে যদি কোনো ব্যক্তি কম পড়াশোনা করে তার একটু অভিনয় জানতে হবে। কেমন অভিনয়, বলছে তাকে এমন একটা অভিনয় জানতে হবে সে হয়তো কোনো প্রশ্নের উত্তর জানে না কিন্তু সকলের সামনে তাকে এমনভাবে উপস্থাপন করতে হবে বা নিজেকে এমন করে প্রকাশ করতে হবে তার যেন মনে হয় যে সে প্রশ্নের উত্তরটা জানে। তাই তিনি বলছেন কি টু সিম টু নো দ্যাট হি ডথ নট, মানে তাকে এমনভাবে অভিনয়টা করা প্রয়োজন হবে যেন সে জানে, অর্থাৎ সে না জেনেও তাকে জানার ভান করতে হবে। তো তারপরে কি বলছে, বলছে হিস্ট্রিজ মেক এ ম্যান ওয়াইজ, বলছে হিস্ট্রিজ মানে ইতিহাস, মেক মেন মানুষকে বানায়, কি বানায়, বলছে ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী। বলছে ইতিহাস না মানুষকে জ্ঞানী বানায়। আমরা জানি আমাদের অনেকগুলো সাবজেক্ট আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, বাংলা, ইংরেজি। তো এখানে ফ্রান্সিস বেকন বলছে যে ইতিহাস আছে, অর্থাৎ আমরা যে প্রাচীনকালের যে ইতিহাসগুলো পড়ি, ইতিহাসটা কি করে, হিস্ট্রিজ মেক মেন ওয়াইজ মানে এই যে ইতিহাসটা মানুষদেরকে জ্ঞানী বানায়। আর কি বলছে সেই সঙ্গে, বলছে পোয়েটস উইটি, পোয়েটস মানে কবিরা, কবিরা কি করে, কবিতা লেখে। তো এখানে বলতে চাই যে কবিতাগুলো পড়ে আমাদের কি হয়, তাই তিনি বলছেন কি পোয়েটস উইটি মানে কবিরা বানায় হচ্ছে উইটি মানে বুদ্ধিমান, অর্থাৎ কবিরা যে কবিতাগুলো লেখে সেই কবিতাগুলো পড়লে আমাদের মধ্যে বুদ্ধির সঞ্চার হয়, মানে আমাদের বুদ্ধিটা আরও বেড়ে যায়। তাই এখানে বলা হচ্ছে, বেকন তিনি বলছেন কি পোয়েটস উইটি মানে কবিরা আমাদের এই বুদ্ধিকে বাড়িয়ে দেয়। আর কি হয়, বলছে দ্য ম্যাথমেটিক্স সাফটেল, দ্য ম্যাথমেটিক্স মানে আমাদের যে গণিত আছে না, এই গণিত কি করে, বলছে সাফটেল করে মানে সূক্ষ্ম বিচার করতে বা সূক্ষ্ম বিশ্লেষণ করতে সাহায্য করে। আর তার সঙ্গে কি বলছে, বলছে ন্যাচারাল ফিলোসফি মানে সাধারণ দর্শন বা প্রাকৃতিক দর্শন কি হয়, বলছে ডিপ এটা গভীরভাবে আলোচনা করতে বা গভীরভাবে বুঝতে আমাদেরকে সাহায্য করে। তো দেখো আমাদের প্রত্যেকটা সাবজেক্টই জীবনে ইম্পর্টেন্ট। ইতিহাস যেমন আমাদেরকে জ্ঞানী করে,
বিভিন্ন কবির যে কবিতা আছে সেগুলো যেমন আমাদেরকে বুদ্ধিমান করে তোলে, ম্যাথমেটিক্স যেগুলো আছে মানে যে গণিত যে শাস্ত্র আছে এই গণিত শাস্ত্র আমাদেরকে কি করে না এটাকে সাবটেল করে, মানে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে বা বিচার করতে সাহায্য করে। আর কি করে বলছে ন্যাচারাল ফিলোসফি মানে প্রাকৃতিক যে দর্শন আছে বলছে ডিপ, এটা আমাদেরকে গভীর বানায় বা আমাদেরকে গভীরভাবে বুঝতে বা গভীরভাবে বুঝে অন্যকে বোঝাতে এটা সাহায্য করে। তো সেই সঙ্গে আরও কি বলছেন যে মরাল গ্রেভ, মরাল মানে কি নৈতিক শিক্ষা কি করে বলছে গ্রেভ মানে গুরুগম্ভীর করে তোলে। বলছে শুধুমাত্র এই বইয়ের পড়াগুলো আমাদেরকে জ্ঞানী করে না, বইয়ের পড়াগুলো থেকে আমাদের উপকারে আসে না, এছাড়াও আমরা যে ওই যে নৈতিক শিক্ষা পড়ি না, মানে আমরা যে নৈতিক যে গল্পগুলো পড়ি এগুলো আমাদের কাজে আসে। এগুলো কি করে বলছে মরাল গ্রেভ, এই মরাল শিক্ষাগুলো বা নৈতিক শিক্ষাগুলো আমাদেরকে গুরুগম্ভীর করে তোলে। তার সঙ্গে আরও কি বলছে বলছে লজিক অ্যান্ড রিটোরিক, লজিক মানে হচ্ছে যুক্তি আর রিটোরিক মানে হচ্ছে অলঙ্কার শাস্ত্র। তো কি বলছে যে লজিক অ্যান্ড রিটোরিক মানে যে যুক্তি আর অলঙ্কার শাস্ত্র এবল টু কন্টেন্ট, এটা আমাদেরকে বিতর্কে দক্ষ করে তোলে। তো এই কন্টেন্ট শব্দের অর্থ হচ্ছে বিতর্কে দক্ষ হয়ে ওঠা। তো এখানে বলছে কি লজিক অ্যান্ড রিটোরিক এবল টু কন্টেন্ট মানে যে লজিক আছে না, এই যে যুক্তি আছে, অ্যান্ড রিটোরিক মানে যে অলঙ্কার শাস্ত্র আছে, এগুলো আমাদের এবল টু কন্টেন্ট আমাদেরকে যুক্তিতে বা বিতর্কে পারদর্শী করে তোলে। আর কি বলছে সঙ্গে বলছে অ্যাবিউট স্টুডিয়া ইন মোডস, যে অ্যাবিউট স্টুডিয়া ইন মোডস এই যে কথাটা আছে এটা হচ্ছে একটা ল্যাটিন ফ্রেজ, এর মানে কি পাশে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে স্টাডিজ পাস ইনটু অ্যান ইনফ্লুয়েন্স ম্যানার্স, অর্থাৎ অধ্যয়ন মানুষের চরিত্রের রূপ নেয়। তো এখানে কি বলতে চাইছে যে অধ্যয়ন মানুষের চরিত্রের রূপ নেয়। কেমন করে বলছে হয়তো তুমি তোমার যে ফ্রেন্ডের সঙ্গে খুব ভালো সম্পর্ক, যার সঙ্গে তুমি স্কুলে গিয়ে একসঙ্গে চলাফেরা করো, যার সঙ্গে স্কুল থেকে বাড়ি আসো, আবার বাড়ি থেকে পরের দিন স্কুলে যাও, ওই বন্ধুর মধ্যে যে জ্ঞান আছে সেই জ্ঞানের বেশিরভাগটা যেমন তোমার মধ্যে চলে আসে, তো ঠিক তেমনি এই অধ্যয়নটাও ওই রকম। অধ্যয়নটা কি হয় বলছে তুমি যখন ইতিহাসের ওই বইটা পড়লে ইতিহাস বইয়ের মধ্যে যে জ্ঞান আছে তোমার মধ্যে চলে আসবে, তুমি যখন জিওগ্রাফি পড়লে ওই জিওগ্রাফি বইয়ের মধ্যে যে জ্ঞান আছে সেটা তোমার মধ্যে চলে আসবে। তাই এখানে আমাদের ফ্রান্সিস বেকন বলছেন কি যে অ্যাবিউট স্টুডিয়া ইন মোডস, অর্থাৎ কি অধ্যয়ন মানুষের চরিত্রের রূপ নেয়, মানে মানুষ শুধুমাত্র মানুষের বন্ধু হতে পারে না। এই যে বই দেখছো না এই বইগুলো আমাদের বন্ধু হতে পারে, আর এই বইগুলো শুধু বন্ধু হয়ে নিজের জায়গায় স্থির থাকতে পারে না, শুধু জড় বস্তু হয়ে পড়ে থাকতে পারে না, হয়তো তারা জড় বস্তু বা তারা কথা বলতে পারে না, কিন্তু ওর মধ্যে থাকা যে জ্ঞান বা এর মধ্যে থাকা যে বিষয়টা সম্পূর্ণ আমাদের মধ্যে দিয়ে সম্পূর্ণটুকু দিয়ে আমাদেরকে সাহায্য করতে পারে। তো চলো এর পরের পার্টে কি বলছে দেখে আসি। নেই দেয়ার ইজ নো স্টোন, বলছে দেয়ার ইজ এখানে কি বলছে নো স্টোন, স্টোন মানে কি আমরা জানি স্টোন মানে পাথর, কিন্তু এখানে পাথর নয়, এখানে স্টোন মানে হচ্ছে দুর্বলতা। তো এখানে ফ্রান্সিস বেকন বলছে যে নে দেয়ার ইজ নো স্টোন মানে না এখানে কোনো দুর্বলতা নেই। আর কি বলছে বলছে ওর ইম্পেডিমেন্ট অর্থাৎ কি কোনো বাধাও নেই। তো এখানে ফ্রান্সিস বেকন বলছেন কি যে না এখানে কোনো দুর্বলতা বা বাধা কোনো কিছুই নেই। কিসের মধ্যে বলছে ইন দ্য উইট মানে এই বুদ্ধির মধ্যে। তো কি বলছে যে মানুষের বুদ্ধিতে এমন কোনো দুর্বলতা বা বাধা নেই যেটা কি হয় বলছে কি বাট মে বি রাউট আউট বাই ফিট স্টাডিজ, রাউট আউট মানে হচ্ছে দূর করা, আর কি বলছে ফিট স্টাডিজ মানে হচ্ছে এই পড়াশোনার দ্বারা। বলছে মানুষের বুদ্ধিতে না এমন কোনো দুর্বলতা বা বাধা নেই যেটাকে পড়াশোনার মাধ্যমে দূর করা যায় না। তো বেকন একটা খুব দামি কথাই বলছে, এখানে কি বলছেন যে মানুষের বুদ্ধিতে যে দুর্বলতাগুলো আছে না বা যে বাধাগুলো আছে এগুলো অবশ্যই পড়াশোনার মাধ্যমেই দূর করা যায়। মানে যদি আমাদের জীবনে চলার পথে কোনো রকমের কোনো সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি তাহলে একমাত্র আমাদের যে অর্জিত জ্ঞান বা আমাদের বই থেকে পড়া যে শিক্ষা বা আমাদের স্টাডি, এই স্টাডিটাই আমাদেরকে কি করবে ওই যে কঠিন সিচুয়েশান বা আমাদের যে বেঁধে যাওয়া যে অবস্থা বা ওই যে ডিফারেন্ট যে কন্ডিশনটা ওই পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচাতে পারবে একমাত্র এই স্টাডিজ। তাই এখানে ফ্রান্সিস বেকন বলছেন কি যে মানুষের বুদ্ধিতে এমন কোনো বাধা বা এমন কোনো দুর্বলতা নেই যেটাকে পড়াশোনার মাধ্যমে দূর করা যায় না। তো এর পরের লাইনে কি বলছেন যে লাইক অ্যাজ ডিজিজেস অফ দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজেস, বলছে লাইক দ্য ডিজিজেস এগুলো কিসের মতো বলছে ডিজিজের মতো, এগুলো সেই রোগের মতো যেগুলো কি হয় বলছে অফ দ্য বডি যেগুলো হিউম্যান বডিতে হয় বা মানব শরীরে হয়, যেগুলো কি করা যায় বলছে মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ যেগুলোকে ব্যায়ামের মাধ্যমে দূর করা যায়। বলছে মানুষের শরীরে না অনেক তো রোগ আসে, অনেক রোগ বাসা বাঁধে, আর এই রোগগুলো কি হয় যেমন অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ যেগুলো আছে মানে যে ব্যায়াম আছে না এই ব্যায়ামের মাধ্যমে যেমন বা এই যে শারীরিক গঠন বা কৌশলের মাধ্যমে যেমন রোগগুলোকে তাড়ানো যায় বা রোগ থেকে মুক্তি লাভ করা যায়, ওই রকম ঠিক আমাদের বুদ্ধির মধ্যে যে বাধা আছে, বুদ্ধির মধ্যে যে দুর্বলতা আছে এগুলো কি হয় পড়াশোনার মাধ্যমেই দূর করা যায়। তো তার পরের লাইনে কি বলছেন বলছে বোলিং ইজ গুড ফর দ্য স্টোন, বলছে বোলিং, বোলিং মানে কি ওই যে বল ছোড়া মানে বল খেলা, এটা কি বলছে বোলিং ইজ গুড, বোলিং হচ্ছে ভালো কার জন্য বলছে ফর দ্য স্টোন
স্টোন মানে হচ্ছে পাথর, কোন পাথর বলছেন রেইনস মানে কিডনির সমস্যা। তো এখানে ফ্রান্সিস বেকন বলছে ওই যে বল খেলা বা বল নিয়ে যে খেলা করা হয় না, এটা কিডনি আর কিডনির যে পাথর সংক্রান্ত যে সমস্যা বা এই রোগের জন্য ভালো। তো ফ্রান্সিস বেকন এখানে কোন রোগের জন্য কোন ব্যায়াম সেটাকে এখানে বুঝিয়ে দিচ্ছেন সুন্দর করে। তো প্রথমেই কি বলছেন যে বলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেইনস, মানে বলিং বা বল নিয়ে খেলা করা এটা পাথর বা পেটের যে কিডনির মধ্যে কিডনির পাথর সংক্রান্ত যে সমস্যা এর জন্য ভালো বা এর জন্য উপকারী। আর কি বলছে সেই সঙ্গে বলছে কি শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, বলছে শুটিং, শুট মানে কি মানে ওই যে তীর নিয়ে যে নিক্ষেপ করা হয় এই যে তীর খেলা, এই শুটিংটা কি বলছে শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট। লাংস মানে হচ্ছে কি ফুসফুস আর ব্রেস্ট মানে হচ্ছে বুক, বলছে ওই যে শুটিং যে খেলা হয় না এই শুটিংটা বা শুটিং খেলা করাটা এটা আমাদের লাংস মানে ফুসফুস এবং বুকের জন্য ভালো। তো এখানে কি বলছেন যে যদি কোনো মানুষের লাংস অর্থাৎ ফুসফুস বা তার ব্রেস্ট মানে তার বুকে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তিনি শুটিং বা তীর নিয়ে ছোড়াছুড়ি করতে পারেন, কারণ এটা তার ওই রোগের জন্য উপশমকারী। আর এর সঙ্গে আরও কি বলছে বলছে জেন্টাল ওয়াক মানে হালকা হাঁটাচলা করা, এটা কি বলছে এই যে জেন্টাল ওয়াকিং ফর দ্য স্টোম্যাক, এটা পেটের সমস্যার জন্য ভালো। যদি কোনো মানুষের পেটের সমস্যা বা গ্যাসের সমস্যা হয় তাহলে তার কি করা উচিত বলছে কি জেন্টাল ওয়াকিং করা উচিত, অর্থাৎ কি একটু অল্প হাঁটাহাঁটি করা উচিত। আর তার সঙ্গে কি বলছে বলছে রাইডিং ফর দ্য হেড, রাইডিং, রাইডিং মানে কি চড়া, তো এখানে রাইডিং মানে ঘোড়ায় চড়াকে ইন্ডিকেট করা হচ্ছে। তো বলছে রাইডিং কিসের জন্য বলছে ফর দ্য হেড, মাথার জন্য। যদি কারো মাথার সমস্যা থাকে, মাথার যন্ত্রণা বা যদি কোনো প্রবলেম মাথার থেকে থাকে তাহলে অবশ্যই এই যে ঘোড়া চড়া বা অবশ্যই এই যে চড়া যে জিনিসটা অবশ্যই গাড়ি হতে পারে বা ঘোড়া, এই জিনিসগুলো চড়লে তার মাথার সমস্যা থেকে সে দূর হতে পারে বা মুক্তি পেতে পারে। তারপর আর কি বলছে বলছে অ্যান্ড দ্য লাইক, এবং এভাবেই, অর্থাৎ এখানে ফ্রান্সিস বেকন বলছে যে এখানেই শেষ নয়, মানুষের জীবনে বা মানব শরীরে যত রকমের রোগ আছে প্রতিটি রোগের এরকম কোনো না কোনো একটা করে ব্যায়াম আছে বা কোনো শারীরিক কৌশল আছে যেটার মাধ্যমে কি করা যায় ওই রোগটাকে শরীর থেকে দূর করা যায়, ওই রোগ থেকে উপশম বা নিরাময় পাওয়া যায়। অর্থাৎ ফ্রান্সিস বেকন বলছেন কি যে রোগ থেকে উপশম পাওয়ার জন্য বা কোনো রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যেমন ব্যায়াম প্রয়োজন, তো আমাদের বুদ্ধির মধ্যে যে বাধা আছে বা বুদ্ধির মধ্যে যে দুর্বলতা আছে না এগুলো থেকে বাঁচার জন্য বা এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের পড়াশোনা প্রয়োজন। তো তিনি আরও কি বলছেন বলছে শো ইফ এ ম্যানস উইট বি ওয়ান্ডারিং, বলছে শো সুতরাং ইফ এ ম্যানস উইট, এখানে উইট মানে হচ্ছে মন, বলছে সুতরাং একটা মানুষের মন যদি মন কি হয় বলছে ওয়ান্ডারিং মানে এদিক ওদিক চলে যায়, অর্থাৎ কোনো মানুষের মন যদি আনমনা হয় মানে হঠাৎ এখানে একটু পরে ওখানে চলে যায় মানে একটু ছটফটে বা চঞ্চল প্রকৃতির মন হয়ে থাকে, এখানে ফ্রান্সিস বেকন তাকে কি করতে বলছেন বলছে লেট হিম স্টাডি দ্য ম্যাথমেটিক্স, লেট হিম স্টাডি তাকে পড়তে বলো বা তাকে অধ্যয়ন করতে বলো কি দ্য ম্যাথমেটিক্স মানে হচ্ছে গণিত। মানে যদি কোনো ব্যক্তির বা যদি কোনো মানুষের তার মন ছটপটে হয়ে থাকে বা মন চঞ্চল প্রকৃতির হয়ে থাকে তাহলে তাকে ম্যাথমেটিক্স পড়তে বলো বা তাকে গণিত করতে বলো। কেন গণিত করতে বলছে বলছে ফর ইন ডিমনস্ট্রেশন, তাকে হিসাব করার জন্য। ডিমনস্ট্রেশন মানে হচ্ছে কি হিসাব করা, বলছে তাকে হিসাব করার জন্য তাকে গণিত নিয়ে বসতে বলো বা তাকে গণিত নিয়ে অধ্যয়ন করতে বলো। সেই সঙ্গে আর কি বলছেন বলছে কি যে ইফ ইজ উইড, যদি তার মনোযোগ বি কল্ড আই নেভার সো লিটিল, মানে সামান্য হলেও হারিয়ে যায়। তো এখানে কি বলছেন যে যদি তার মনোযোগ একটু হলেও বা সামান্য হলেও হারিয়ে যায় তাহলে কি হবে বলছে হি মাস্ট বিগিন এগিন, হি মাস্ট তাকে অবশ্যই বিগিন এগিন তাকে আবার শুরু করতে হবে প্রথম থেকে। তো এখানে ফ্রান্সিস বেকন বলতে চাইছেন যদি কোনো মানুষের বা যদি কোনো ব্যক্তির তার মন হঠাৎ এদিক ওদিক হয় বা যদি সে চঞ্চল প্রকৃতির মানুষ হয়ে থাকে তাকে ম্যাথ বা তাকে গণিত করতে বলো বা তাকে গণিত বিদ্যায় অধ্যয়ন করতে বলো, করলে কি হবে তার মন আগের মতো আর চঞ্চল প্রকৃতির থাকবে না। কেন থাকবে না? কারণ গণিত এমন একটা জিনিস যেখানে একটু হলেও যদি মনোযোগটাকে অন্যদিকে চলে যায় তাহলে তাকে প্রথম থেকে আবার শুরু করতে হয়। তাই তিনি ফ্রান্সিস বেকন বলছেন কি যে অবশ্যই চঞ্চল প্রকৃতির মন যাদের আছে তাদেরকে ম্যাথকে বা তাদেরকে গণিত অধ্যয়ন করতে বলা হোক। আর তার সঙ্গে কি বলছে যে ইফ ইজ উইট, যদি তার বুদ্ধি বলছে বি নট এফ টু ডিস্টিংগাইজ, যদি কি বলছে বলছে এফ টু ডিস্টিংগাইজ, ডিস্টিংগাইজ মানে হচ্ছে কি সূক্ষ্ম বিশ্লেষণ করা, বলছে যদি তার বুদ্ধি সূক্ষ্ম বিশ্লেষণ করতে অক্ষম হয়। আর কি বলছে বলছে আর ফাইন্ড ডিফারেন্সেস, অর্থাৎ ফাইন্ড করতে মানে খুঁজে বের করতে, ডিফারেন্সেস মানে পার্থক্য, বলছে আর যদি কোনো মানুষের সূক্ষ্ম বিচার করতে সমস্যা হয় বা তাকে পার্থক্য খুঁজে বের করতে প্রবলেম থাকে তাহলে তাকে কি করতে বলা হচ্ছে লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান, বলছে তাকে স্কুলম্যানদের লেখা পড়তে বলো। স্কুলম্যান কারা? আর্যভট্ট, বরাহমিহির, এদের মতো মধ্যযুগের পণ্ডিতরা। তো এখানে
ফ্রান্সিস বেকন বলছে যে যদি কোনো মানুষ সে কি করে বলছে উইল বি নট এব টু ডিস্টিংগাইজ, মানে সে সূক্ষ্ম বিশ্লেষণ করতে অক্ষম হয়, আর তার সঙ্গে কি বলছে আর ফাইন ডিফারেন্সিস, আর যদি সে পার্থক্য নিরূপণ করতে অক্ষম হয়, মানে যদি সে সূক্ষ্মভাবে বিচার করতে না পারে বা যদি সে পার্থক্য নিরূপণ করতে না পারে, তাকে বলে দাও সে যেন কি করে স্কুলম্যান যারা আছেন বা মধ্যযুগের পণ্ডিত যারা আছেন ওদের লেখাগুলো যেন সে পড়ে। এই লেখাগুলো যদি সে পড়ে তাহলে অবশ্যই সে এই যে পার্থক্য খুঁজে বের করতে এবং তার সঙ্গে সূক্ষ্মভাবে বিচার করতে সক্ষম হবেন। তো এই মধ্যযুগের পণ্ডিতদের লেখা বই পড়তে কেন বলা হচ্ছে, পরের লাইনেই বলছেন ফর দেয়ার সাইমিনি সেক্টরস, ফর দেয়ার সাইমিনি সেক্টরস। সাইমিনি সেক্টর হচ্ছে একটা ল্যাটিন ফ্রেজ। এই সাইমিনি সেক্টর কথার অর্থ কি, যারা সূক্ষ্ম ভেদাভেদ খুঁজে পায়। তো ব্র্যাকেটে তোমাদের দেয়া আছে কি স্প্লিটার্স অফ হেয়ার, মানে যারা চুলের মতো ছোট্ট ছোট বা ক্ষুদ্র জিনিসকে ভেদাভেদ করতে পারে। তো ওই মধ্যযুগে যে পণ্ডিতগুলো ছিল তারা চুলের মতো ক্ষুদ্র বা সূক্ষ্ম যে জিনিস সেগুলোকে ভেদাভেদ করতে পারতো। তাই এখানে আমাদের ফ্রান্সিস বেকন বলছেন যে যদি কোনো মানুষ পার্থক্য নিরূপণ করতে বা সূক্ষ্মভাবে বিচার করতে সক্ষম না হন তাহলে অবশ্যই তাকে মধ্যযুগের পণ্ডিতদের যে লেখাগুলো আছে ওগুলোকে পড়তে বলো, কারণ এগুলো পড়লেই তিনি তাদের মতো সূক্ষ্ম বিচার করতে এবং পার্থক্য নিরূপণ করতে পারবেন। আর পরের লাইনে কি বলছেন, বলছে ইফ হি বি নট এব টু বিট ওভার ম্যাটার্স, বলছে কি যে যদি কোনো মানুষ যদি কি করে না বিষয়গুলোকে ভালোভাবে তুলে ধরতে না পারে, সেটাই বলছে কি ইফ হি বি নট এব টু বিট ওভার ম্যাটার্স। ম্যাটার মানে কি বিষয়, যদি কোনো মানুষ সে যদি তার বিষয়গুলোকে মানে সে যে বিষয়ে কথা বলছে সেই বিষয়কে ভালোভাবে তুলে ধরতে না পারে, আর কি বলছে সঙ্গে বলছে অ্যান্ড দ্য কল আপ ওয়ান থিং টু প্রোভ দ্য ইলাস্ট্রেট অ্যানাদার, আর কি যদি সে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে না পারে। ইলাস্ট্রেট মানে কি ব্যাখ্যা করা, প্রোভ মানে হচ্ছে প্রমাণ করা, মানে সে যে যুক্তিটা দিচ্ছে বা সে যে কথা বা সে যে বিষয়টা তুলে ধরছে সেই বিষয়টাকে যদি সে যুক্তি দিয়ে বা প্রমাণ দিয়ে বা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে না পারে তাহলে তাকে কি করতে হবে, বলছে লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেস। তাকে কি করতে বলো, বলছে তাকে স্টাডি করতে বলো কোনটাকে, বলছে লয়ার্স কেস মানে আইনজীবীদের কেস। বলছে যদি কোনো মানুষ যে কি করে সে কোনো বিষয়কে ভালোভাবে তুলে ধরতে না পারে বা সে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে না পারে তাহলে তাকে বলে দিও সে যেন আইনজীবীদের কেসগুলোকে পড়ে, কারণ আইনজীবীদের কেস পড়লেই অবশ্যই যে কোনো ব্যক্তি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা এবং নিজের যুক্তি বা নিজের বুদ্ধিকে প্রমাণ করার জন্য যথাযথ চেষ্টা সে করতে পারবে বা তারপর থেকে চেষ্টা করতে সক্ষম হবে। তো চলো এবার দেখি একেবারে শেষ লাইনে কি বলছেন। কি বলছে এখানে, বলছে শো এভরি ডিফিট, ডিফিট মানে কি দুর্বলতা, বলছে অফ দ্য মাইন্ড, কিসের দুর্বলতা, অফ দ্য মাইন্ড মানে মনের। আর কি বলছে মে হ্যাভ এ স্পেশাল রিসিপ্ট, বলছে সুতরাং প্রতিটি মনের দুর্বলতার না কি আছে, বলছে বিশেষ বিশেষ স্টাডি আছে বা স্পেশাল রিসিপ্ট আছে মানে পড়াশোনা আছে। তো এখানে ফ্রান্সিস বেকন শেষ লাইনেই বলছেন কি যে মনের প্রতিটা রোগের একটা বিশেষ পড়াশোনা আছে, মানে যেমন আমাদের শারীরিক রোগের যেমন চিকিৎসা আছে আমাদের মানসিক রোগেরও একটা চিকিৎসা, আর সেটা হলো স্টাডি, অর্থাৎ সেটা হলো এই পড়াশোনা। মানে যদি কেউ পড়াশোনা করে তাহলে তার মানসিক যে রোগ সেই রোগ থেকেও সে মুক্তি পাবে, সেই এই রোগ থেকেও সমাধান পাবে। তো শিক্ষার্থীবৃন্দ শেষ পর্যন্ত আমরা কি দেখলাম, অফ স্টাডি এই গল্পের মধ্যে ফ্রান্সিস বেকন প্রথম থেকে আর শেষ পর্যন্ত শুধুমাত্র স্টাডিকেই প্রশংসা করলেন, অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন যে এই পড়াশোনা মানে এই যে জ্ঞান আমরা যে বই থেকে অর্জন করি এটা কোনো তুচ্ছ বা এটা কোনো নিছক জিনিস নয়। এই জ্ঞানটা শুধুমাত্র আমাদেরকে চাকরি পেতে নয়, শুধুমাত্র আমাদের বড় মানুষ করতে নয়, এই ছোট্ট জ্ঞানটা বা এই বইয়ের মধ্যে পাওয়া জ্ঞানটা আমাদের ভবিষ্যৎ জীবনে চলার পথের একমাত্র হাতিয়ার হতে পারে। তাই তিনি এই অফ স্টাডিজ গল্পের মধ্যে বা অফ স্টাডিজ এই প্রবন্ধের মধ্যে সুন্দর করে এই স্টাডিকে নিয়ে বা অধ্যয়ন বা পড়াশোনাকে নিয়ে A to Z ব্যাখ্যা করার চেষ্টা করেছে। তো শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে বা তোমাদের পড়াশোনার জন্য বিন্দু পরিমাণ উপকারে আসলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, যাতে করে আমাদের চ্যানেলের ভিডিওগুলো তুমি সবার আগে দেখতে পাও। তো আজ এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই, আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।